র্যাবের এই যে বন্দিশালা আয়নাঘর, যেটি এখানে 29টি কক্ষ রয়েছে, এই বাড়িটিকে বাইরে থেকে যা দেখা যাচ্ছে, আমি এখন একটু পুরোটা দেখাতে চাই। দেখুন, এই গল্প, এখানকার যে ভয়াবহ চিত্রের বর্ণনা, সেটা শুধুমাত্র শোনা হয়েছে, কিন্তু এর ভিতরে যে কি অবস্থা সেটু দেখলে হয়তো অনেকের কল্পনারও বাইরে সেই ঘটনা। আমরা যদি একটু ভিতরে যাই, আপনি দেখতে পাবেন যে এই যে সিঁড়ি, তার আগে একটু দেখিয়ে যাই, এটি কিন্তু একটি সেল। এখানেও কিন্তু বন্দি রাখা হতো, বছরের পর বছর এখানে ছিলেন ব্যারিস্টার আরমান সহ অন্যরা। আমরা একটু ভেতরে যাব। এখানে চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে গোয়েন্দা বাহিনীর বা বিশেষ করে গুম কমিশনের যে তদন্ত রিপোর্ট, সেই তদন্ত রিপোর্ট অনুযায়ী কিন্তু এখানে যা হয়েছে বেশিরভাগই আলামত নষ্ট করার চেষ্টা করা হয়েছে, দেয়াল আটকে দিয়ে ছোট ছোট রুমগুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখানে আন্ডারগ্রাউন্ডেও রুম আছে, আমরা সেটিতে পরে যাব। আমি যদি একটু ওপরের দিকে উঠি, এখানে আসলে আমাদের গণমাধ্যম কর্মীরা অনেকেই রয়েছেন এবং তারা সবাই আসলে এই চিত্র, কারণ এখানে আমাদের ঢোকার খুব একটা সুযোগ হয় না। আজকে আমরা একটু যদি দেখাই, আমি শুরুতে একটু এপাশ থেকে আসি। এখানে যেটি বলছিলাম, এটি দুইতলা একটি পরিত্যক্ত বাড়ি ছিল এবং আপনি অবাক হবেন এখানে যে রুমগুলো, আমি আমার সাথে রয়েছেন সহকর্মী বিশ্বজিৎকে একটু দেখাবো। এই যে রুমগুলো, এগুলো সব কিন্তু বন্দি সেল ছিল এবং এগুলোর প্রত্যেকটাতে এখন কিন্তু রুমগুলো অনেক বড় বড় দেখা যাচ্ছে। এবং আপনি দেখুন যে এখানে যদি একটু দেখাই, এই যে কক্ষটি, এটি এই মাঝখান দিয়ে দেয়াল দিয়ে দুই ভাগ করে, কিন্তু এই যে দেয়ালের দাগ, যেটি পরবর্তীতে তোলা হয়েছে, সেই দেয়াল তুলে কিন্তু এখানে আলাদা করে দেওয়া হয়েছিল। অর্থাৎ এই যে দেখেন 3 বা 4 ফিট করে এক একটা রুম, তার ভিতরে এক একজনকে বন্দি অবস্থায় রাখা হতো। এখানে যারা গুম ছিলেন তারা কিন্তু বারবার করে আমাদেরকে যখন সাক্ষী দিয়েছেন তখন তারা আদালতকে জানিয়েছেন এবং তাদের বর্ণনা অনুযায়ী আমাদেরকে অনেকেই জানিয়েছেন, বিশেষ করে প্রসিকিউটররা, যে এখানে যারা গুম ছিলেন তারা সবসময় একটি এক্সজস্ট ফ্যানের শব্দ শুনতে পেতেন শুধুমাত্র। এবং এখানে দেখেন যে এই যে রুমগুলো, এগুলো ছোট ছোট খুপড়ির মতো করে এখানে বন্দি রাখা হতো, যে তারা কখনোই যাতে দিনের আলো টের না পায়। কিন্তু এখানে আপনি দেখবেন যে অনেকের বর্ণনা আসতো যে এক্সজস্ট ফ্যানের শব্দ হতো, এই সেই বড় এক্সজস্ট ফ্যান। এবং তার পাশে তারা যখন ওয়াশরুমে যেত, বলা হতো যে একটি কাঁঠাল গাছ তারা দেখতে পেতেন, পেছনে একটি কাঁঠাল গাছ রয়েছে, যেটি কিন্তু অনেকের বর্ণনা এসছে। যত ভেতরের দিকে যাব তত কিন্তু ভয়ঙ্কর চিত্র এখানে। তো এই বন্দিশালার 3টা ভাগে ভাগ ছিল। একটি হচ্ছে যেখানে আটক করে রাখা হতো, এবং আরেকটি হচ্ছে প্রশাসনিক জায়গা, এবং আরেকটি হচ্ছে টর্চার সেল। এই যে সেলটি, এই যে রুমটি দেখতে পাচ্ছেন, এটি মূলত টর্চার করার সেল। এখানে এনে বন্দীদেরকে নির্যাতন করে, তাদেরকে অমানসিক নির্যাতন করে এখানে কিন্তু জবানবন্দি আদায় করার চেষ্টা করা হতো। এরকম 2টি রুম রয়েছে, এটি একটি এবং তার পাশে আরেকটি রুম রয়েছে। এবং আমরা একটু এই যে 2টি রুম, এটি কিছুক্ষণ আগে চিফ প্রসিকিউটর এখান থেকে ঘুরে গেছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে রিভলভিং চেয়ারে বসানো, শক দেওয়া, বিভিন্ন যে প্লায়ার্স যে আছে তা দিয়ে নখ টেনে তোলা সহ নানান ধরনের অবর্ণনীয় নির্যাতন কিন্তু করা হতো। আমি আরেকটি কক্ষে ঢুকছি এবং এই মুহূর্তে আপনি যদি দেখেন আশরাফ, এগুলো আসলে আমরা এখানে কয়েক মিনিট আসছি, আমরা এরই মধ্যে অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা প্রত্যেকে। এখানে যে চিত্র, এই একেবারে অন্ধকারের ভিতর আপনি দেখেন যে কিভাবে ছোট্ট ছোট্ট রুমগুলোতে এখানে বছরের পর বছর এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আনা হয়েছে, সরকারের বিরোধী যারা, যেটি তদন্ত রিপোর্টে এসছে, অর্থাৎ যে গুম কমিশনের রিপোর্ট, সেই রিপোর্টে দাবি করা হয়েছে। এবং এই যে পুরো স্থাপনাটিকে আপনি দেখেন, এই যে এখন যে ভাঙাচোরা দেখা যাচ্ছে, এটি কিন্তু 5 আগস্টের পরে চিফ প্রসিকিউটর যেটি জানিয়েছেন, এই যে দেয়াল, এটি নতুন করে তোলা হয়েছিল, অর্থাৎ এই রুমগুলোকে লুকানোর জন্য, যে এখানে কোনো নির্যাতন সেল ছিল না। কিন্তু পরবর্তীতে যারা এখানে ভিকটিম ছিল, তারা এসে যখন বর্ণনা দিয়েছেন, তাদের বর্ণনা অনুযায়ী তখন এটিকে ভেঙে ভেতরে দেখা গেছে যে এখানে কিভাবে গোপনে নির্যাতন চালানো হয়েছে। এখানে ব্যারিস্টার আরমান সহ অনেককে রাখা হয়েছিল এবং তারা আদালতে গেছেন এবং সাক্ষ্য দিয়েছেন যে কিভাবে তাদেরকে, আমরা একেবারে এবার একটু আন্ডারগ্রাউন্ডের দিকে যেতে চাই। এখানে ছোট্ট ছোট্ট রুম, এবং যেগুলো সাধারণত আমরা বাড়িতে দেখি, যেগুলো একেবারে সিঁড়ি রুম, এবং সেই সিঁড়ি রুমের মধ্যে কিন্তু এখানে ছোট ছোট খুপড়ি ঘর। এবং আপনি দেখবেন যে এর ভেতরে যদি কাউকে রাখা হয়, তাকে কিন্তু আসলে কোনোভাবে এটি বোঝা সম্ভব না। এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা সেল, এবং সেই সেলে এক একজনকে বন্দি করে রাখা হতো। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টি। অর্থাৎ আপনি বুঝতে পারেন যে সাধারণত বাড়ির যে রুমগুলো আমরা করে থাকি, সেরকম 1টি বা 2টি রুমের ভিতরে 10টি সেল করা হয়েছে। এগুলোর যে আয়তন, এই যে দেখুন, এই যে ছোট্ট একটি, এখানে যদি আমরা দেখাই যে এখানে একজন মানুষ, এর ভেতরেই কিন্তু তার মাসের পর মাস কেটে গেছে। 10টি সেল, এই 10টি সেলের সবগুলো কিন্তু নতুন দেয়াল। এই যে দেখেন, এগুলো সব দেয়াল তুলে, এখানে এই যে দেয়াল তুলে এগুলো আটকে দেওয়া হয়েছিল, যে এপাশে কোনো রুম নেই।
তার মানে হচ্ছে এই যে টর্চার সেল বা এখানে বন্দীদের রাখা হতো সেগুলো মানে লোপাট করার চেষ্টা করা হয়েছে। এবং আরেকটি বিষয় আমি যদি দেখাই, এখানে আসুন, আমি যদি একটু ক্যামেরায় দেখাই, এই যে দেখতে পাবেন এই যে ছোট্ট একটা রুম, এখানে হয়তো 5 ফিট 6 ফিট হবে আর গড়ে চওড়া হবে 4.5 ফিটের মতো হতে পারে। এর এপাশে একটু দেয়াল উঁচু করে দেয়া আছে। এটি হচ্ছে মূলত ওয়াশরুম ছিল এখানে। এই যে আর এই যে পানির যে কল সেটি এখনো এখানে রয়েছে। ওয়াশরুমের যে মূল যেই ময়লার যে লাইন সেটিও কিন্তু এখানে রয়েছে। এর ভিতরে একজনকে থাকতে হতো এবং এপাশে কিন্তু সেই যে তার প্রাত্যহিক কার্যক্রম চালানোর জন্য এখানে তো অনেকটা ডেথ সেলের মতো, মৃত্যুদণ্ডের যে সেলগুলো থাকে তো সেই সেলগুলো এর থেকে মোটামুটি বড়। তাদেরকে যে বিভিন্ন বই দিয়ে বা বিভিন্ন লিফলেট দিয়ে যে তাদেরকে জঙ্গি বানানো হতো, যেটি চিফ প্রসিকিউটর বলেছেন, তো সেই যে সমস্ত প্রশাসনিক কার্যক্রমগুলো সেগুলো করা হতো কিন্তু একেবারে এই যে ভেতরের দিকে। এবং এর ভেতরে এর আগে বিশেষ করে 5 আগস্টের পরে প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে টিম এসেছিল, সেই সময়ও গণমাধ্যম কর্মীদের এতটা অ্যাক্সেস কিন্তু দেয়া হয়নি। এবং আপনি দেখবেন যে পুরোটা এখন তো একটু আলো বাতাস বিভিন্ন দিক থেকে আসছে, কিন্তু আগে একেবারে অন্ধকার ছিল এবং এগুলো কিন্তু আটকানো হয়েছিল। এবং এর আশপাশে আমরা যেটি দেখছি যে দেয়াল দিয়ে কিন্তু সেগুলো একেবারে তুলে দিয়ে একেবারে অন্ধকারাচ্ছন্ন ছিল, এখন সেগুলো একটু খুলে দেওয়া হয়েছে। এই যে বইপত্র যা আছে এগুলো সব কিন্তু আলামত। এবং এখানে বিভিন্ন ধরনের ইসলামিক বই, বিভিন্ন ধরনের কোরআনিক ব্যাখ্যা, এই সমস্ত বইগুলো রয়েছে। চিফ প্রসিকিউটর আমাদেরকে এর ব্যাখ্যা দিচ্ছিলেন কিছুক্ষণ আগে। তো সেই মানে পুরো এই যে বাড়িটি, এই বাড়িটি র্যাব 1-এর মধ্যে হলেও এটির কিন্তু মূলত নিয়ন্ত্রণ করতো র্যাব সদর দপ্তর থেকে। এবং যেটি বলেছি যে এই বাড়িটিতে মোট 29টি কক্ষ ছিল, যেটি আগে চিফ প্রসিকিউটর আমাদেরকে বলে গেছেন। আমাদের কথা বলছিলেন, অনেকগুলো বই আমরা সেখানে দেখতে পাচ্ছি। এগুলো কি যারা বন্দী ছিল তারা এগুলো পড়তো? না, তারা পড়তো বলতে এখানে চিফ প্রসিকিউটর যেটি বলেছেন যে এগুলো পড়ার জন্য না, এগুলো বিভিন্ন সময় আপনি দেখতেন যে বিভিন্ন জিহাদি বই বা জঙ্গি সংগঠনের বই বলে এগুলোকে কিন্তু ব্রিফ করা হতো। চিফ প্রসিকিউটর বলেছেন যে এই বইগুলো দিয়েই কিন্তু তাদেরকে বিভিন্নভাবে গণমাধ্যমের সামনে আলাদাভাবে উপস্থাপন করা হতো। এই এবং আপনি আরো অবাক হবেন যে এখানের রুমগুলোর কি অবস্থা। উপরের গুলোতে তো একটু জায়গা ছিল, এখানের গুলোতে একেবারে সেই জায়গাটিও নেই। এই যে একেবারে এই যে রুম আপনি দেখুন একদম ছোট, এখানে আমি যদি একটু হাত দিয়ে দেখাই, মাত্র এক হাত জায়গা। এগুলো এর ভেতরেও এগুলো মূলত ওয়াশরুম, ছোট ছোট ওয়াশরুম রাখা হয়েছে এবং ওপাশে অনেককে রাখা হতো। এই হচ্ছে অবস্থা এখানে। এবং এর ভেতরে থাকলে এখানে কেউ মারা গেলেও কোনোভাবেই সেটি হয়তো আরবার বাইরে থেকে বোঝা কোনোভাবেই সম্ভব না। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকে যেই বিচারপতি সহ যারা এসছেন এই সরাসরি পরিদর্শনে আমরা তাদের সাথে ছিলাম। আমরা চেষ্টা করেছি পুরো বাড়িটি, অর্থাৎ যেই অভিযোগ এবং সেই বিচারের আগে এখন পর্যন্ত এটি অভিযোগ আকারে রয়েছে এবং সেই বিচার চলছে, সাক্ষ্য দিয়েছেন অনেকে, আমরা সেটি একটু ঘুরে দেখছিলাম। তো এই ছিল আমার কাছে আসলে এক নজরে পুরো এই যে র্যাব 1-এর আয়নাঘর বা হাসপাতাল নামে পরিচিত যে কোড নেমটি, সেই স্থাপনার বিস্তারিত।